হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, আজকে আমরা স্পেশাল ডব্লিউবিএসএসসি মানে ওয়েস্ট বেঙ্গলের যে স্কুল সার্ভিস কমিশন রয়েছে তার যে এক্সাম হবে তার জন্য গ্রুপ সিডির যে এক্সাম রয়েছে তার জন্য 50টা এমসিকিউ কিন্তু আলোচনা করব। আজকের ক্লাসে আমরা 50টা এমসিকিউ নয়, আমরা প্রথমে 10 থেকে 15টা এমসিকিউ আমরা আলোচনা করব। এভাবে আমরা পরবর্তী ক্লাস আরো যে বাকি প্রশ্নগুলো থাকবে সেগুলো আমরা কিন্তু পরবর্তী ক্লাসগুলো আপলোড করব। ওকে, অর্থাৎ তোমরা প্রত্যেকে কিন্তু আমাদের চ্যানেলটাকে ফলো রেখো। অর্থাৎ এই যে প্রশ্নগুলো হবে এগুলো কিন্তু সামনে যে ডাব্লিউবিএসএসসির যে স্কুল সার্ভিস কমিশনের যে মানে নন টিচিং যেটা হচ্ছে টিচার্স যেটা রয়েছে, মানে যারা ক্লারিক্যাল রয়েছে তাদের জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ এক্সাম হতে চলেছে। অলরেডি ফর্ম ফিল আপের কথা ঘোষণা হয়ে গেছে, এক্সামের ডেট কিন্তু যে কোনো সময় চলে আসবে। ফলে এই প্রশ্নগুলো কিন্তু সবাই সলভ করবে এবং আমি কিভাবে মানে কম টাইমে সলভ করতে হয় সেটা কিন্তু তোমাদের শিখিয়ে দেওয়া হবে। ওকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে কিন্তু ফলো করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আরো কি ধরনের ক্লাস তোমরা চাও আমরা কিন্তু সে ধরনের ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? প্রথম প্রশ্ন বলেছে দুটি সংখ্যা লসাগু এবং গসাগু দেওয়া রয়েছে। লসাগু 36 এবং গসাগু যদি 6 হয়, একটি সংখ্যা 12 হলে অন্য সংখ্যাটি কত? দেখো, এক্ষেত্রে আমরা একটা সূত্র রয়েছে দুটো সংখ্যা লসাগু গসাগুর ক্ষেত্রে। একটা সূত্র রয়েছে যে দুটি সংখ্যা লসাগু এবং গসাগু, ঠিক আছে, লসাগু আর গসাগু যদি আমরা গুণ করি তাহলে কি হবে? সংখ্যা দুটির যে গুণফল আমরা পেয়ে যাব। সংখ্যা দুটি যে রয়েছে তার গুণফল কিন্তু আমরা পেয়ে যাব। আশা করি বোঝা গেল। অর্থাৎ আমরা এখানে দুটো ইকুয়েশন এভাবে সলভ করলে কিন্তু হবে। তাহলে আমরা কি বলতে পারি? লসাগু আর গসাগু গুণ করলাম 36 ইন্টু 6, সংখ্যা একটি সংখ্যা 12, তাহলে আরেকটি সংখ্যা আমরা এক্স মনে করে নেব। ব্যাস, এখান থেকে এক্স সমান কত? 36 ইন্টু 6 ডিভাইডেড বাই 12। এবার দেখো, 6 2 12, 2 18, তাহলে এক্স সমান কত হলো? এক্স সমান হয়ে গেল 18 বা 18। ওকে, আশা করি বোঝা গেল। তাহলে অপশন সি হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। দেখো, এই এসএসসি এক্সাম ডব্লিউবিএসএসসি যে এক্সাম রয়েছে এখানে কিন্তু কোশ্চেন কিন্তু টাফ হবে না, সহজ হবে, কিন্তু ভুল যেন না হয়। কারণ এখানে যদি একটা সংখ্যা একটা অঙ্ক তুমি যদি ভুল করো তাহলে কিন্তু এক্সাম থেকে কিন্তু অনেক পিছিয়ে যাবে। ওকে, ফলে প্রত্যেকটা অঙ্ক যে করবে খুবই শান্তভাবে এবং ঠিকভাবে এবং কম টাইমের মধ্যে করার চেষ্টা করবে। কাট অফ কিন্তু ভীষণ হাই হবে, তো সেক্ষেত্রে মানে নির্ভুলভাবে অঙ্ক করার কিন্তু চেষ্টা করতে হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে? বলেছে যদি a ইজ টু বি সমান এটা 2 ইজ টু 3, b ইজ টু সি সমান 4 ইজ টু 5, a ইজ টু হয় তাহলে a ইজ টু সি সমান কত? তাহলে এক্ষেত্রে কি হয়? দেখো, দুটোর মধ্যে কমন কি রয়েছে? এখানেও দেখো কমন b, এখানেও দেখো কমন b রয়েছে। তার মানে অনুপাতের দিক থেকে b টাকে আমাদের সমান করতে হবে। তাহলে এদিক থেকে b এর ভ্যালু কত রয়েছে? 3, এদিক থেকে b এর ভ্যালু কত রয়েছে? 4। তাহলে আমরা যদি সমান করি তাহলে এই 3 আর 4 এর লসাগু মানে 12। 12 আমরা কিভাবে করতে পারি? 3 কে 4 দিয়ে গুণ। তাহলে আমরা এটাকে লিখতে পারি 4 2 এ 8, 4 3 এ 12, এইচ টু বি। এটা আমরা 3 দিয়ে গুণ করবো, তাহলে 4 3 এ 12, 5 3 এ 15। তাহলে দেখো এইচ টু বি সমান 8 ইস টু 12, বি ইস টু সি সমান 12 ইস টু 15। তাহলে আমরা এখান থেকে যদি কম্বাইন করি এইচ টু সি সমান কত হবে? মাঝে দেখো 12টা কমন হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 8 ইস টু 15। অপশন বি হয়ে যাবে দেখো আমাদের অ্যান্সার। বোঝা গেল? ভীষণ সিম্পল এবং সহজ কিন্তু, কিন্তু ওই যে বললাম ঠান্ডা মাথায় করতে হবে যাতে যাতে অঙ্ক কিন্তু ভুল না হয়। ওকে, চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। কি বলেছে? পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর। ওয়েট ফর জব থেকে তোমরা এখন পাচ্ছ দুটো স্টাডি মেটেরিয়াল, বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে এবং ম্যাথমেটিক্স এর অধ্যায় ভিত্তিক সমাধান এবং প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান উইথ শর্টকাট মেথড। এই যে এক্সামগুলো রয়েছে সেগুলো কিন্তু ডাব্লিউবিপি কেপি, এই যে এক্সামের কথা আমি বললাম যার জন্য আমরা স্পেশাল এই প্র্যাকটিস সেটটা তোমাদের দিয়েছি, গ্রুপ সি এবং ডি মানে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডি, তার জন্য কিন্তু ভীষণ এফিসিয়েন্ট এই বই দুটো কিন্তু রয়েছে। তাহলে বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে বইতে তোমরা পাচ্ছ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন, মানে সেই যে প্রশ্নগুলোর উত্তর কেন হলো তার ব্যাখ্যা, কারণ সেই ব্যাখ্যাগুলো কিন্তু মনে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, আর ম্যাথমেটিক্স বইতে তোমরা কি পাচ্ছ? অধ্যায় ভিত্তিক মানে প্রত্যেকটা যে চ্যাপ্টার রয়েছে তার কিন্তু এমসিকিউ পাচ্ছ এবং সেগুলোর সমাধান কিভাবে শর্টকাটে তোমরা করতে পারবে সেগুলো কিন্তু এই বইতে রয়েছে। এই বইগুলো তোমরা অনলি 250 টাকায় বাড়িতে বসেই ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে। এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও, অথবা ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ কেনার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি ঘোষণা হয়ে যাবে কারণ ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। ফলে আর দেরি নয়, ভীষণ তাড়াতাড়ি কিন্তু এগুলো কালেক্ট করে নাও। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক।
বলেছে বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে কোনো আসল সুদে আসলে 3 গুণ হবে। দেখো, কোনো আসল সুদে আসলে 3 গুণ হওয়ার অর্থ কি? মানে তুমি এক্স টাকা রেখেছো, তোমার সুদ হয়েছে 2x টাকা। ভালো করে বোঝো। তার মানেই তোমার সুদে আসলে 3 গুণ হলো, 1 গুণ তোমার টাকা, 2 গুণ তোমার সুদ। ব্যাস। তাহলে আমরা সরল সুদের সূত্র কি জানি? যে সরল সুদ মানে কত হয়? সমান পি আর টি। পি মানে প্রিন্সিপাল, আর মানে কত? সুদের হার 10%। সময়টা কিন্তু আমরা জানি না, সময়টা আমরা লিখলাম টি। এই টিটা আমাদের বের করতে হবে। ব্যাস, টি সমান কত হবে? 0 0 দেখো কেটে দিলাম, এক্স এক্স আমরা দেখো কেটে ফেললাম। ভালো কথা। এবার তাহলে কি হচ্ছে দেখো, তাহলে টি সমান কত হচ্ছে? 10 2 20। তার মানে অপশন বি, 20 বছর পরে তোমার যে টাকাটা রয়েছে সেটা কিন্তু সুদে আসলে 3 গুণ হবে। আশা করি বোঝা গেল। ভীষণ সিম্পল কিন্তু অঙ্ক, আশা করি বোঝা গেছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলো। একটি ট্রেন ঘন্টায় 72 কিলোমিটার বেগে চলে, ট্রেনটি 3 সেকেন্ডে কত মিটার যাবে? এবার দেখো সিম্পল, একটা ট্রেনের গতিবেগ যদি 72 কিলোমিটার পার আওয়ার বা ঘন্টা হয়, সেটাকে আমরা মিনিট পার সেকেন্ডে নিয়ে যেতে পারি মিটার পার সেকেন্ডে। সেটা কত হয়? 72 × 5/18 দিয়ে আমরা যদি গুণ করি সেটা হয় মিটার পার সেকেন্ড। আমরা জানি 18 দিয়ে কাটবো, তাহলে 18 দিয়ে আমরা যদি 72কে কাটাকাটি করি তাহলে কত হবে? 18 4 72, তাহলে কত হয়ে গেল? 20 মিটার পার সেকেন্ড। তার মানে ট্রেনটি 1 সেকেন্ডে 20 মিটার যাচ্ছে, তাহলে 3 সেকেন্ডে কত মিটার যাবে? 20 × 3, সেটা কত হবে? 60 মিটার, 60 মিটার। তাহলে দেখো অ্যান্সার অপশন বি আমাদের উত্তর হয়ে গেল যে 60 মিটার। তাহলে ঘড়ি ট্রেনটা 3 সেকেন্ডে 60 মিটার পথ যাবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। একটি কাজ এ একা 20 দিনে, বি একা 30 দিনে করতে পারে, তারা একসাথে কাজটি কত দিনে করতে পারে? ভীষণ সিম্পল, দেখো এবার আমরা করব। এ একা কাজটা 20 দিনে করে, বি একা কাজটি 30 দিনে করতে পারে। এবার যদি একসাথে করে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? 20 এবং 30-এর আমাদের লসাগু করতে হয় 40। তাহলে 20 3 এ 60, 30 2 এ 60। সুন্দরভাবে আমরা করে নিলাম। তার মানে এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 2। এবার তারা যদি একসাথে কাজ করে, এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? 3 + 2 মানে 5 ইউনিট এফিসিয়েন্সি একদিনে করে। তাহলে 60 ইউনিট কাজ করতে কতদিন লাগবে? 60 ÷ 5 মানে 12। তার মানে তারা কি করবে? টোটাল কাজটা করতে একসাথে যদি কাজ করে তাদের অপশন বি 12 দিন সময় লাগবে। দেখো ভীষণ সহজ অঙ্ক কিন্তু ছিল, এটাও আমরা করতে পারবো। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে? বলেছে চিনির দাম 20% বৃদ্ধি পেলে কোনো পরিবারে চিনির ব্যবহার শতকরা কত কমালে খরচ অপরিবর্তিত থাকবে? ভীষণ সিম্পল, দেখো চিনির দাম যদি আমরা 100 টাকা হয়তো পূর্বে মূল্য ছিল, এখন তার ফলে কি হতো? 120, বর্তমানে চিনির দাম বেড়ে গেছে। তাহলে 100 ছিল, 120, কিন্তু বর্তমানে চিনির ব্যবহার তোমাকে 100ই রাখতে হবে, তাহলে খরচ কমাতে হবে। তাহলে সেক্ষেত্রে এক্স, তাহলে এক্স সমান কত হচ্ছে দেখো? 100 × 100 / 120। তাহলে কত হচ্ছে দেখো? শূন্য শূন্য কেটে দিলাম, 5 6, তাহলে কত হচ্ছে? এবার হচ্ছে 3 3 এ 6, 2 50, মানে 25 25, 250 / 3। তাহলে কত হচ্ছে? 3 × 8 = 24, 83 পূর্ণ 1/3। কিন্তু এটা তো দেখো কমছে না, তাহলে 100 থেকে 83 পূর্ণ 1/3 আমরা বাদ দেবো। তাহলে কত হবে? 100 থেকে 83 পূর্ণ 1/3 বাদ দিলে হবে 16 পূর্ণ 2/3%। আশা করি বোঝা গেল। তার মানে চিনির মূল্য অপশন সি 16 পূর্ণ 2/3, এটাই কিন্তু আমাদের বাদ দিতে হবে। মানে এটাই যদি আমরা কমাই তাহলে কিন্তু এই ব্যবহারটা আমরা করতে পারবো। আমি এটা আরেকটা তোমাদের আগের ম্যাথমেটিক্স ক্লাসে করেছিলাম। 120 যদি ব্যবহার করো, কমাতে হচ্ছে কত? 20। সেভাবেও আমরা যদি করি তাহলে 100তে কত হবে? তাতে কিন্তু ডাইরেক্ট এই উত্তরটা চলে আসবে। ওকে, তোমরা নিজের ট্রাই করে দেখো, উত্তর কিন্তু পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? দেখো এই ক্ষেত্রে তুমি চাইলেই করতে পারো, দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই 10% বাড়লো এত, তাহলে ক্ষেত্রফল এত করতেই পারো। কিন্তু এতে কিন্তু তোমার সময় বেশি চলে যাবে। যখনই দেখবে কোনো অঙ্কে বৃদ্ধি হ্রাস পরপর দেওয়া আছে, তা সেখানে কনজিকিউটিভ এর ফর্মুলা ব্যবহার করবে। সেটা কি? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই/100, এই ফর্মুলা ব্যবহার করবে। এবার বৃদ্ধি হলে প্লাস করবে, হ্রাস হলে মাইনাস করবে। তাহলে 10% বৃদ্ধি মানে +10, তারপর 10% হার মানে -10, তাহলে প্লাস মাইনাস গুণ করলে -10 × 10 / 100, তাহলে কত হচ্ছে দেখো? 10 10 কেটে গেল, 0 0 কেটে গেল, হয়ে গেল -1। তাহলে -1 এর অর্থ কি? -1 এর অর্থ কমছে। তাহলে 1% হ্রাস মানে অপশন বি হয়ে গেল আমাদের উত্তর। দেখো কত সিম্পল অঙ্ক, আমরা কিন্তু খুব ইজিলি করে নিতে পারছি। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে? কোন সংখ্যার 75% এর সঙ্গে 75 যোগ করলে সংখ্যাটি নিজেই পাওয়া যায়, তাহলে সংখ্যাটি কত?
সিম্পল, বেশি কিছু ভাবার প্রয়োজন নেই। এক্স সংখ্যাটা ধরে নেবে, সংখ্যাটার 75% মানে এক্স ইন্টু 75/100, তার সাথে আমরা যোগ করছি 75, তাহলে কি পাবো? সেই সংখ্যাটাই পাবো। এবার এক্ষেত্রে দেখো 75/100 মানে কি, 25×3 = 75, 25×4, তার মানে 3x/4 প্লাস 75 সমান এক্স। তার মানে সংখ্যাটা 3/4 অংশের সাথে 75 যোগ করলে পুরো সংখ্যাটা হচ্ছে। তাহলে ডেফিনেটলি এখানে যদি এক্স মাইনাস করি বা একটু কমন সেন্স লাগাই, তাহলে বলতেই পারি যে 1/4 অংশ মানেই হচ্ছে 75 টাকা, 75। এবার বলবে স্যার কিভাবে? 3/4 সঙ্গে কত যোগ করলে এক অংশ হচ্ছে 75, বা তোমরা যদি করো এক্স মাইনাস 3x/4, সেটাতেও সেম হবে। তাহলে এটা পেয়ে গেলাম, ব্যাস। তাহলে এক্স সমান কত? 75 গুণিত 4, 75কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 300 হয়। কেন? 75 2 300, মানে সরি 75 2 150, 150 এর ডাবল মানে 4 গুণ 300 হয়। এক্ষেত্রে অ্যান্সার হলো অপশন বি। দেখো অ্যান্সার হয়ে গেল, ভীষণ সহজ কিন্তু আমরা উত্তর করে নিলাম। ওকে, নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন কি বলেছে? পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ ছিল। তাহলে পিতার বর্তমান বয়স কত? সিম্পল অঙ্ক। দেখো, পিতার বর্তমান বয়সটাই আমি মনে করলাম এক্স, তোমরা অন্য কিছু ধরতেই পারো, ঠিক আছে, তাতে হয়তো আসবে, কিন্তু শেষে যখন অ্যান্সার করবে তখন কিন্তু মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য আমি চাইলেই ধরতে পারতাম 5 বছর পূর্বে পুত্রের বয়স, সেটা ধরতেই পারতাম, কিন্তু তোমাদের ক্ষেত্রে কষ্ট হবে। সিম্পল যেটা বলেছে সেভাবেই ধরবে, তাহলেই হবে। পিতার বর্তমান বয়স আমি এক্স ধরে নিলাম, তাহলে 5 বছর পূর্বে পিতার বয়স কত? x-5। তাহলে 5 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? 60 - x। এটা হচ্ছে, দেখো, এক্স হচ্ছে পিতার বর্তমান বয়স, তাহলে পুত্রের বর্তমান বয়স 60 - x। 5 বছর পূর্বে পিতার বয়স x-5, পুত্রের বয়স 60 - x - 5 মানে হচ্ছে 55 - x। খুব সিম্পল। তাহলে 5 বছর পূর্বে শর্তটা কি বলেছে? পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ ছিল। তাহলে পিতার বয়স x-5, পুত্রের বয়স 55 - x এর 4 গুণ ছিল। তাহলে ইন্টু 4 আমরা করে ফেলবো, ব্যাস। এখান থেকে আমরা x সলভ করলেই উত্তর পেয়ে যাব। তাহলে এখান থেকে x সমান কত হবে? x-5 মানে 55 × 4 মানে 220, 5×5=20, 220 মাইনাস 4x। দেখো, তাহলে একদিকে যদি আমরা নিয়ে যাই 4x আর x, তাহলে হয়ে যাবে 5x। 5x সমান কত? 220 প্লাস 5, 225 হয়ে গেল, ব্যাস। তাহলে x সমান কত হলো? 5×4 = 20, 5×5 = 25, তাহলে x সমান হয়ে গেল 45। তার মানে অপশন, দেখো আমরা এখানে অপশন বি আমাদের উত্তর পেয়ে গেলাম, 45 বছর কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো, ভীষণ সিম্পল কিন্তু ছিল, শুধু এটা যদি ধরো। পরবর্তী প্রশ্ন, একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 21 কিলোমিটার এবং প্রতিকূলে ঘন্টায় 9 কিলোমিটার যায়, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? দেখো, স্থির জলে নৌকার গতিবেগ যদি এক্স হয়, আর স্রোতের গতিবেগ যেটা, সেটা আমরা যদি ওয়াই ধরে নিই, তাহলে অনুকূলে বেগ কত হয়? এক্স প্লাস ওয়াই হয়, সেটা সমান কত? 21। আর প্রতিকূলে বেগ কত হয়? এক্স মাইনাস ওয়াই হয়, সেটা কত? 9। দেখো, সিম্পলি যোগ করে দাও, যোগ করলে ওয়াই বাই কেটে গেল, তাহলে 2x সমান কত? 2x সমান 30। এক্স সমান কত? এক্স সমান হলো 15। তার মানে অপশন ডি, 15 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হলো নৌকার বেগ। এবার যদি স্রোত জানতে চাইতো কি করতাম? 21 থেকে আমরা 15 বাদ দিয়ে দিতাম, তাহলে হয়তো 6, তাহলে 6 কিলোমিটার/আওয়ার, এটা কিন্তু স্রোতের বেগ হয়ে যেত। আমরা দেখো দুটোর মধ্যে যে কোনো কোশ্চেন যদি দিত, আমরা কিন্তু সলভ করতে পারতাম। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলেছে? 5টি সংখ্যার গড় 80, একটি সংখ্যা বাদ দেওয়ার পর গড় হয় 16। তাহলে বাদ দেওয়া সংখ্যাটি কত? খুবই সিম্পল। দেখো, 5টি সংখ্যার গড় 18 দেওয়া আছে, তাহলে 5টি সংখ্যার মোট কত? 5 × 18 মানে 90। তাহলে একটা সংখ্যা যদি বাদ দিয়ে দিই, তাহলে সংখ্যা কটা? 4টা, তাদের গড় কত? 16। তাহলে 16 × 4 কত হয়? 16 × 4 = 64 হয়। দেখো, বাদ দিয়ে দিলাম 90 থেকে 64, অ্যান্সার কত? দেখো 26। তাহলে বাদ দেওয়া সংখ্যাটা কত? সিম্পলি অপশন এ 26 আমাদের অ্যান্সার হয়ে গেল। আশা করি বোঝা গেল, একদম ভেরি সিম্পল কিন্তু অঙ্ক। পরবর্তী প্রশ্ন, বার্ষিক 5% সুদের হারে 1000 টাকার 2 বছরের সুদ কত হবে? ভীষণ সিম্পল। দেখো, বার্ষিক সুদ যদি এটা হয়, তাহলে আমরা ফর্মুলা জানি PRT/100। তাহলে P মানে 1000 টাকা, তার সুদের হার 5/100, 2 বছর মানে ইন্টু 2, তাহলে কত হচ্ছে? 0,000, তাহলে 10 10 100, তাহলে সুদ কত হবে? 100 টাকা হবে। অপশন এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখো, ভীষণ সিম্পল কিন্তু উত্তর আমরা এটাও করে নিতে পারলাম। ওকে, নেক্সট প্রশ্নে যাই। একটি দ্রব্য 960 টাকায় কিনে যত লাভ হয়, 540 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য কত? এটাও দেখো সিম্পল, যদি ক্রয় মূল্য আমরা এক্স মনে করি, তাহলে যে বিক্রয় লাভ করলে 960 টাকায় বিক্রি করলে লাভ কত? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা লাভ। এক্স 540 টাকায় বিক্রি করলে ক্ষতি কত? এটা কিন্তু এক্স মাইনাস 540, কারণ 540 টাকা যেটা, সেটা তো বেশি, ক্ষতি বলেছে। ব্যাস, এখান থেকে আমরা এক্স বের করবো, তাহলে দুটো এক্স যদি একদিকে নিয়ে যাই 2x হবে।
2x সমান কত হবে? 960 এর সঙ্গে 540 আমাদের যোগ করতে হবে। যোগ করলে কত হয় দেখো? 1500, 1500 হচ্ছে। ব্যাস, x সমান কত হচ্ছে? 1500 ডিভাইডেড বাই 2 মানে 750। ওকে, তার মানে অপশন সি হয়ে গেল আনসার, যে দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 750 টাকা। কতটা সিম্পল দেখো। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু যদি 4 হয় তাহলে তাদের লসাগু কত হবে? দেখো, এই অঙ্কটা আমি আগেও করিয়েছিলাম। গসাগু যদি 4 হয়, অনুপাত যদি 3:4 হয়, সংখ্যাগুলো কত? 3 ইন্টু 4 মানে একটা সংখ্যা হবে 12, আর 4 ইন্টু 4 একটা সংখ্যা হবে 16। তাহলে কি বললাম প্রথম অঙ্কটাই, যে দুটি সংখ্যার গুণফল তাদের লসাগু গসাগুর সাথে সমান হবে। তাহলে দুটো সংখ্যার গুণফল 12 ইন্টু 16, গসাগু কত? 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 4 3 12, তাহলে 16 3 48, 48 হয়ে যাবে কিন্তু আমাদের যে লসাগু। অপশন ডি হয়ে যাবে উত্তর। দেখো, খুবই সিম্পল অঙ্ক, প্রথম অঙ্কটার মতোই অঙ্ক, একটু শুধু পার্থক্য। ওকে, চলো আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে, খুব সুন্দর একটা অঙ্ক রয়েছে। বলেছে এ এবং বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করলো। ভালো কথা। যদি মোট লাভের 5% দান করার পরে এর লাভাংশ 855 টাকা হয়, তবে মোট লাভ কত? দেখো, এটা করার ক্ষেত্রে কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে। কি, আমরা এখান থেকে কিন্তু সরাসরি জিনিসটাকে বের করতে পারবো না, আমাদের একটু লজিক্যালি ভাবতে হবে। তার মানে ব্যবসায় এ এবং বি 100 টাকা নিয়ে নেমেছে, ভালো করে ভাবো। 5% লাভ করে মানে দান করেছে, তাহলে 5 টাকা দান করে দিয়েছে, তাহলে বাকি রয়েছে কত টাকা? 95, 75 টাকা। সেটা তাদের মধ্যে 3:2 অনুপাতে ভাগ হয়েছে। তাহলে এখান থেকে এ কত পাচ্ছে? 3 ইউনিট পাচ্ছে। তাহলে এ পাচ্ছে দেখো 3-এর 5 অংশ, কত টাকার? 95 টাকা। তাহলে সেটা কত হচ্ছে? 5 একে 5, ওকে, 5 একে 5, 5 9 45, তাহলে হলো 19 দিনে 57 টাকা। 19 দিনে 57 টাকা এ পাচ্ছে। বি কত পাচ্ছে? বি দেখো, তাহলে 2 এর 5 ইন্টু 95 মানে বি পাচ্ছে দেখো 38 টাকা। 19 2 38। তাহলে খেয়াল করে দেখো, মোট লাভাংশ যদি 855, তাহলে যদি মোট লাভাংশ 100 টাকা হয়, তাহলে সেখানে এ কত টাকা পাচ্ছে? 57 টাকা। তাহলে এখানে এ বলেছে 855 টাকা, তাহলে কত হবে? সেভাবে আমরা করব। তাহলে মোট লাভ্যাংশ যদি 100 টাকা হয়, সেখানে মোট যেটা বলেছে 100 টাকা হয়, এ পেয়েছে কত টাকা? 57 টাকা, 57। তাহলে এখানে এর অংশ 855 টাকা, তাহলে মোটটা কত হবে? এক্স, এখান থেকে এক্স বের করলেই উত্তর। তাহলে এক্স সমান কত দেখো? 100 ইন্টু 855 ডিভাইডেড বাই 57। ব্যাস, আমরা একটু কাটাকাটি করব, কাটাকাটি করলেই আমাদের উত্তর হয়ে যাবে। কত হচ্ছে দেখো? 57। আমরা যদি কাটি ডাইরেক্ট, 57 একে 57, আর হচ্ছে 57 5-এ বাকিটা হলো। তাহলে এটা কত হলো? 1500। ওকে, তাহলে এক্ষেত্রে উত্তর কত হলো? মোট কত টাকা তাহলে ব্যবসা? 1500 টাকা। অপশন এ হয়ে গেল উত্তর। বোঝা গেল? খুব সিম্পল কিন্তু অঙ্ক, আমরা এভাবে করতে পারি। ওকে, তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ক্লাসের যে রিমেইনিং মানে পরবর্তী অঙ্কগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল ফলো করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, এবং কমেন্ট করো যে তোমরা পরবর্তীতে কোন ক্লাস দেখতে চাও। ওকে, ধন্যবাদ।